সম্প্রতি জনপ্রিয় হওয়া এই গানটা পাশের কোথাও জোরে বাজছে। আশেপাশে তাকিয়ে সেই উৎস খুঁজতে লাগলাম। একসময় খুঁজেও পেলাম। আমার থেকে 7 থেকে 8 হাত দূরে একটা কলেজ পড়ুয়া ছেলের মোবাইলে গানটা বাজছে। বৃষ্টির বেগ কমে আসায় আর ছেলেটা বেশি একটা দূর না হয় গানের প্রত্যেকটা শব্দই আমি শুনতে পেরেছি। অদ্ভুতভাবে এই গানের সাথে আমার জীবনেরও মিল আছে। পাশ দিয়ে কলেজের একটা ছেলে ও একটা মেয়ে একসাথে এক ছাতার তলে আমাকে সাইড কাটিয়ে চলে গেল। তা দেখে আমার বিষাক্ত অতীত মাথাচাড়া দিয়ে উঠল। তার সাথেও দেখা হয়েছিল আমার এই বৃষ্টির দিনে। একসময় বৃষ্টি খুব পছন্দ থাকলেও এখন প্রচুর বিরক্ত লাগে। বৃষ্টি দেখলেই যে অতীতগুলো চোখে ভাসে। হ্যাঁ, আমিও প্রথম ভালোবাসার সান্নিধ্যে গিয়েছিলাম, কিন্তু কে জানতো সেই ভালোবাসায় আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কেই বা জানতো আমি এক বেঈমানকে মন দিয়ে বসেছিলাম। ওপর দিয়ে আমি একটা হাসি খুশি প্রাণোচ্ছল মেয়ে, যে কিনা সবাইকে মাতিয়ে রাখে, কিন্তু ভেতরে আমি ব্রোকেন, পুরো ভেঙে চুরে গেছি। কোনো কিছুর অস্তিত্ব নেই। তোর খবর কি কেউ রাখে? তবে একজনের কারণে আমি পুরো পুরুষ জাতিকে দোষারোপ করি না। যদি পুরো পুরুষ জাতিকে দোষারোপ করি তাহলে আমার বাবাকে, তায়াং ভাইয়াকেও দোষারোপ করা হবে। কিন্তু তারা তো আমার নতুন করে বেঁচে থাকার কারণ। হুট করে কেন যেন আবার অতীতটা মনে এলো, যে বিষাক্ত অতীতের কারণে আমি আজ আমার পরিবার থেকে এত দূরে, আমার প্রিয় গ্রাম, প্রিয় পরিবেশ, সব থেকে দূরে। আবার কেন সেই অতীত মনে হচ্ছে আমার? চোখ দুটো টলমল করে উঠল। হঠাৎ আমার মুখের সামনে এসে একজন তার ছাতাটা ঝাড়া দিল। ছাতায় থাকা পানির বিন্দুগুলো আমার মুখে ছিটে আসতেই আমার সম্মিত ফিরল। সে ছাতাটা ঝাড়া দিয়ে আমাকে বলল, কি মিস টিরি পোকা, কি এত ভাবছো? কতক্ষণ ধরে এসে তোমার পাশে এসে দাঁড়িয়ে আছি, তোমাকে কয়েকবার ডাকলাম, তাও তো সাড়া নেই। নিষ্পাপ চোখে তাকিয়ে দেখলাম এনজিও সংস্থা। অন্য সময় হলে এতক্ষণে ঝগড়া বাঁধিয়ে ফেলতাম, কিন্তু এখন সেই মুডে নেই আমি। আমাকে চুপ থাকতে দেখে এনাজ বলল, কি ব্যাপার, কথা বলছো না যে? মন খারাপ? আমি তার থেকে চোখ সরিয়ে ছোট্ট করে উত্তর দিলাম, না। আমার তো মনে হচ্ছে তোমার মন খারাপ। বললাম তো কিছু হয়নি। কি হয়েছে আমাকে বলতে পারো? আপনার তো ছাতা আছে, তাহলে আপনি এখানে কেন এলেন? কথা ঘুরিয়ে ফেললে। আমি কিছু জিজ্ঞেস করেছি। দেখলাম তুমি একা এখানে দাঁড়িয়ে আছো, তাই চলে এলাম। আপনি হঠাৎ কলেজে? কিছু কাগজ তুলতে এসেছিলাম। তাছাড়া একটা কাগজে প্রিন্সিপাল স্যারের একটা সিগনেচার লাগবে, তাই এসেছিলাম। তোমার ছাতা কোথায়? আমার ছাতা আনতে ভালো লাগে না। এটা কোনো কথা হলো? হ্যাঁ, হলো। তাই আমি করছো? বলতে পারেন হ্যাঁ। আচ্ছা চলো একসাথে চা খাই, নাকি তাতেও সমস্যা হবে? ইচ্ছে করছে না। তোমাকে এতটা মনমরা ভালো লাগে না। তোমাকে হাসি খুশি প্রাণোচ্ছল দেখতেই ভালো লাগে। তুমি প্লিজ সবসময় হাসি খুশি থেকো। একটা মানুষ কখনো একরকম থাকতে পারে না, তাকে জানেন আপনি? হ্যাঁ জানি, তবে চেষ্টা করলে মানুষ সবই পারে। না, চেষ্টা করলে পারে না, ভালো থাকার অভিনয় করলে পারে। হয়েছে, সেসব কথা বাদ দাও। এখন চলো তো চা খাই। আপনার মনে হয় চা অনেক পছন্দ। হ্যাঁ অনেক। আমি কোনো উত্তর দিলাম না। গুটি গুটি পায়ে তার সাথে সামনের দিকে যেতে লাগলাম। পাশের ছোট টং দোকানটা পলিথিন দিয়ে আটকে রেখে দোকানে ভেতরে ঘাপটি মেরে বসে আছে। এদিকটা অতটা খেয়াল করেনি বলে দেখেনি। ভেতরে গিয়ে একটা বেঞ্চিতে বসলাম আমরা দুজন। দোকানি যখন চায়ের কাপে চামচ নেড়ে সবকিছু মিশ্রিত করছিল, তখন কাপ ও চামচের সাথে লেগে যে টুংটাং শব্দ হচ্ছিল, আমি মুগ্ধ হয়ে তা শুনছিলাম। নিস্তব্ধ পরিবেশে বৃষ্টির পড়ার শব্দের সাথে এই টুংটাং শব্দটা আরো বেশি আকর্ষণীয় লাগছিল। চায়ের কাপ দুটো দোকানি আমাদের দিকে বাড়িয়ে দিল। আমরা দুজন হাত বাড়িয়ে কাপ দুটো নিয়ে নিলাম। এনার চায়ের কাপে চুমুক দিয়ে আমার দিকে তাকালো। আমি আর চোখে তার খেয়াল না করে বৃষ্টির দিকে তাকিয়ে চায়ে চুমুক দিলাম। কোনো কথা না বলে 2 কাপ চা খেয়ে দুজন বেরিয়ে পড়লাম। ততক্ষণে বৃষ্টি অনেক কমে গেছে। এনাজ আমাকে বলল, এক্ষুনি চলে যাবে? হ্যাঁ, রিক্সা পেলেই চলে যাব। কিছুক্ষণ একসাথে বৃষ্টি উপভোগ করি, চলো। আমার বিরক্ত লাগে। আমার সাথে উপভোগ করো, দেখবে ভালো লাগবে। তার কথার অবাধ্য হতে ইচ্ছে হলো না, তবে
বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হলো। সমান তালে বৃষ্টি বিন্দুগুলো ঝরে পড়ছে পিচ ঢালা রাস্তার উপর। সেদিকে দুজনের দৃষ্টি। এনাজ আমাকে চুপ করে থাকতে দেখে গলা ঝেড়ে বলল, একটা প্রশ্ন করি? করেন। তোমার কাছে ভালোবাসা মানে কি? তার এই অদ্ভুত প্রশ্ন শুনে আমি তার দিকে তাকালাম। তাকাতেই চোখাচোখি হয়ে গেল। তার চোখের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে কেঁপে উঠলাম। চাহনিটা ঘায়েল করে দেবে আমায়, কিন্তু আমি তো ঘায়েল হতে চাই না। দ্রুত চোখ নামিয়ে নিচু স্বরে বললাম, ভালোবাসার তো অনেক উদাহরণ আছে, কোনটা দিব? তোমার যেটা ইচ্ছা। ভালোবাসা হলো একটা রাবার ব্যান্ডের মতো, যার দুপাশে দুজন ধরে থাকে। যদি কেউ একজন এক পাশ থেকে ছেড়ে দেয়, তাহলে অবশ্যই অপর পাশের জন আঘাত পাবে। যাকে আপনি ভালোবেসেছেন তাকে আঘাত দেয়া আর নিজের সাথে প্রতারণা করা দুটোই সমান। সত্যি, ভালোবাসার রাবার ব্যান্ডের মতো। নয়তো সে এক পাশ ছেড়ে দিলে আমি তো আঘাত পেতাম না। তবে এক হিসেবে মনের ভেতর একটু শান্তি লাগে। আমাকে আঘাত দিয়ে সে নিজের সাথে প্রতারণা করেছে। আবার মাঝে মাঝে বুকটা কেঁপে ওঠে। আসলেই কি সে আমায় ভালোবেসেছিল? না না, যদি ভালোবাসতো তাহলে তো এত বড় ধোকাটা দিতে পারতো না। এই উত্তরগুলো আমার জানা নেই, বরং উত্তর খুঁজতে গেলে আমি পাগল হয়ে যাই। বেঈমান মানুষটার উপর ঘৃণা হয়। এনাজের কোনো সাড়া শব্দ না পেয়ে তার দিকে তাকালাম। তাকিয়ে দেখি সে মুচকি হাসছে। নিশ্চয়ই আমার কথা শুনে হাসলো। তাকে হাসতে দেখে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপারে হাসছেন যে? আমি কি কোনো ভুল উত্তর দিয়েছি? এনাজ আমার চোখের দিকে তাকিয়ে বলল, না, তুমি ঠিকই বলেছ। তুমি এখানে দাঁড়াও, আমি এই পাশের রিক্সার গ্যারেজ থেকে আমার বাইকটা নিয়ে আসি। বৃষ্টি শুরু হচ্ছিল বলে সেখানে রেখে এসেছিলাম। আমি দ্রুত চোখ নামিয়ে মাথা নেড়ে সায় দিলাম। এই ছেলের চোখের দিকে তাকালে আমার ভেতরটা তোলপাড় শুরু করে দেয়। হৃৎপিণ্ডটা অনবরত লাফাতে থাকে। তখন ইচ্ছে করে হৃৎপিণ্ডটাকে খপ করে ধরে বন্দি করে রাখি, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। এনাজ কিছুটা পথ যেয়ে পেছনে তাকিয়ে আমাকে বলল, তোমাকে বাড়িতে পৌঁছে দেবো, তোমার কোনো সমস্যা নেই তো? এখন রিক্সা পাওয়া সম্ভব নয়, তাই আমি আর কোনো ভনিতা করলাম না। ডানে বামে মাথা নাড়িয়ে না বললাম। এনাজ মুচকি এসে বাইক নিয়ে আসতে গেল। বাইক নিয়ে মিনিট 3 মধ্যেই চলে এলো। ছাতাটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাইকে উঠে বসো, আর উঠে দয়া করে ছাতাটা মেলে নিও। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখনো। তোমার তো আবার বৃষ্টির পানিতে অ্যালার্জি। এতটুকু বৃষ্টির পানি মাথায় পড়লে মাথা ব্যথা উঠে যাবে। আমি চমকে চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকালাম। এনাজ বাইকের আয়নার দিকে তাকিয়ে এক হাতে মাথা ঝাড়তে ঝাড়তে আমাকে বলল, এত অবাক হওয়ার কিছুই নেই, তাই আগের থেকে সব জেনেছি। আমি স্বাভাবিক হয়ে বাইকে উঠে গেলাম। এক হাতে এনাজের কাঁধে আলতো করে রেখে আর এক হাতে ছাতা মেলে ধরলাম। এনাজ সামান্য ঘাড় ঘুরিয়ে বলল, শক্ত করে ধরে বসো। বসেছি। আমার উত্তর শুনে এনাজ সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে বাইকে স্টার্ট দিল। বাইক শো শো গতিতে ছুটে চলল বাসার উদ্দেশ্যে। মিনিট 10 মধ্যে আমরা বাসায় চলে এলাম। এনাজ বাইক থেকে নেমে আমাকে ছাতা দিয়ে ভেতর অবধি পৌঁছে দিল। আমি মানা করেছিলাম, কিন্তু শোনেনি। এক ছাতার নিচে দুজন পাশাপাশি হাঁটার সময় আমার ভীষণ অস্বস্তি লাগছিল, যার কারণে তাকে বিদায় না জানিয়ে আমি দ্রুত রুমে চলে এলাম। বারান্দায় দাঁড়িয়ে উকি মেরে দেখলাম এনাজ ছাতা মাথায় ধীর পায়ে বাইকের দিকে এগিয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে আমার জীবনে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। নোভা, এই নোভা, যাবি আমাদের সাথে? যদি যেতে চাস তাহলে জলদি ওঠ। সবে মাত্র চোখ দুটো লেগে এসেছিল, তার মধ্যে তায়াং ভাইয়া ডাকাডাকি শুরু করেছে। বিরক্তি সহকারে কপালের উপর থেকে হাতটা সরিয়ে চোখ পাকিয়ে তায়াং ভাইয়ার দিকে তাকালাম। মেজাজ আমার অলরেডি বিগড়ে গেছে। আমার চাহনিতে তায়াং ভাইয়া একটু ভ্রুক্ষেপ করলো না, বরং আবারও তাড়া দিয়ে বলল, ঘুমিয়ে গিয়েছিলি? কখন থেকে ডাকছি। এবার যেন মেজাজটা আরো বেশি চড়া হলো। বাঙালি কখনো কোনো কিছু সহজে বিশ্বাস করে না। ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করে ঘুমিয়ে গেছে কিনা। যদি আপনি ঘুম থেকে উঠে বলেন ঘুমিয়ে গিয়েছিলাম কেন ডাকলে, তাহলে বিশ্বাস করবে। এখন আমার ইচ্ছে করছে তায়াং ভাইয়ার মাথায় যদি শক্ত কিছু দিয়ে আঘাত করতে পারতাম, তাহলে মনটা শান্তি হতো। রাগ না দেখিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাইয়া, এত ডাকাডাকি কেন করছিস? আমি যে ঘুমিয়ে পড়েছি তা কি তোর চোখে পড়েনি? তায়াং ভাইয়া মুচকি হেসে বলল, এত তাড়াতাড়ি ঘুমোতে হবে না,
মাত্র 8টা বাজে। এখন ঘুমিয়ে সারা রাত মোবাইল নিয়ে পড়ে থাকলে কপালে মার আছে। তার চেয়ে চল বাইরে থেকে ঘুরে আসি, তোর ফেভারিট ফুচকাও খাইয়ে আনবো। ভাইয়ার কথা শুনে চোখ দুটো আমার রসগোল্লা হয়ে গেল। এটা আমার ভাই তো, আমার বিশ্বাস হচ্ছে না। ওকে এতদিন খুঁচিয়ে খুঁচিয়েও রাতের বেলা বাইরে নিয়ে যেতে পারতাম না। কত বলেছি চল ভাইয়া ফুচকা খেতে যাব, কিন্তু ভাইয়া রাজি হতো না। সেখানে ও নিজে এসে বলছে বাইরে ঘুরতে নিয়ে যাবে। আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয় আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। চোখ দুটো বড় বড় রেখেই আমি বললাম, ভাইয়া আমি শিওর এখন আমি স্বপ্ন দেখছি। তুই এসব কথা কখনো বলতেই পারিস না। আমি আগে নিজেকে চিমটি কেটে দেখি আমি বাস্তবে আছি নাকি স্বপ্নে। তুই নিজে এসে এসব কথা বলছিস, আমার বিশ্বাস হচ্ছে না। কথাটা বলে নিজের গায়ে একটা ছোট্ট করে চিমটি কাটলাম। ব্যথা পেয়ে আগে থেকে দ্বিগুণ চোখ বড় বড় করে ভাইয়ার দিকে তাকালাম। আমি বাস্তবে আছি। তায়াং ভাইয়া আমার মাথায় মৃদু চাপড় মেরে বলল, যেতে চাইলে জলদি রেডি হ, নয়তো তোদের দুটোকে রেখেই আমরা চলে যাব। কে কে যাবো তায়াং ভাইয়া? তুই, আমি, তন্নি আর এনাথ। এনজিও সংস্থা আমাদের সাথে যাবে? কি এনজিও সংস্থাকে? মানে তোর বন্ধু এনাজও আমাদের সাথে যাবে? হ্যাঁ যাবে। কেন, তোর কোনো সমস্যা? এনাজ আমাদের সাথে যাবে এই কথাটা শুনেই আচমকা আমার ভেতরটা চমকে উঠল। শ্বাস প্রশ্বাসও ভারী হয়ে উঠল। এই ছেলেটার কথা শুনলে ইদানিং আমার কি জানি হয়। আমার মনে হয় আমি নিজের মধ্যে থাকি না। কিরকম একটা অস্বস্তিকর ফিলিংস হয়। কোথায় অন্য কারোর সময় তো হয় না। আমাকে ভাবনায় বিভোর দেখে তায়াং ভাইয়া আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে জিজ্ঞেস করলো, কিরে, কোথায় হারিয়ে গেলি? এনাজ গেলে কি তোর কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? তাহলে এখন আর কথা বলিস না। যেতে চাইলে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আয়, নয়তো দুটোকে ফেলেই চলে যাব। মনে রাখিস সময় কিন্তু মাত্র 10 মিনিট। আর হ্যাঁ, বোরকা পরবি, হিজাব বাঁধবি। এই দুটো করতে 10 মিনিটের বেশি লাগে না। তায়াং ভাইয়া চলে গেল। আমি নিষ্পলক চোখে তায়াং ভাইয়ার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। কি করে বলবো যে তার বন্ধুর আশেপাশে থাকলে আমার হার্টবিট বেড়ে যায়। আমি কোথায় জানি হারিয়ে যাই, কিন্তু আমি তো চাই না আর কারোর মাঝে হারাতে। একবার ধাক্কা সামলিয়ে নিজেকে দাঁড়া করাতে পেরেছি, কিন্তু দ্বিতীয়বার তো পারবো না। নোভাপো, কি কালার হিজাব পাতবা? আমি কিন্তু মিষ্টি কালারটা পরবো। তুমি? তন্নি রুমে ঢুকে আলমারি খুলতে খুলতে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল। আমি ওর দিকে কিছু সময় বোকার মতো তাকিয়ে রইলাম। আসলে আমি এতটাই ভাবনায় বিভোর ছিলাম যে ওর কথা মাথায় ঢোকেনি। কয়েক মিনিট পর ওর কথা বুঝতে পারলাম। নিচু স্বরে ওকে বললাম, আকাশি রঙের হিজাবটা বের কর, সাথে কালো বোরকাটা, যেটার নিচে শাড়ি পাড়ের মতো কাজ আছে, ওই কালো বোরকাটা। আচ্ছা, আমি তাহলে চিকন পাড়ওয়ালা কালো বোরখাটা পরি। তন্নি ঘটনাটা কি রে? তন্নি চোখ মুখ কুচকে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিসের ঘটনা? তায়াং ভাইয়া হঠাৎ আমাদের নিয়ে বাইরে ফুচকা খেতে নিয়ে যাবে, তাও রাত 8টা বাজে। আমি তো প্রথমে শুনেই অবাক। আমার তো বিশ্বাস হচ্ছে না এটা আমাদের তায়াং ভাইয়া তো। আমিও প্রথমে অবাক হয়েছি, কিন্তু 2 দিন ধরে তোমার মন খারাপ। বৃষ্টির দিনও নাকি তোমার মন অনেক খারাপ ছিল, সেটা আনাস ভাই এসে আমাদের ভাইকে বলেছে। তারপর থেকে তুমি অনেক চুপচাপ থাকো, তাই আমাদের নিয়ে ঘুরতে বের হবে। দিনে তো ভাইয়ার সময় পায় না, তাই রাতের বেলা যাবে। তুই এত কিছু জানলি কি করে? বাইরে আমার সামনে বসে তারা আলাপ আলোচনা করলো, আর আমি জানবো না? ও আচ্ছা, জলদি রেডি হ, অলরেডি 5 মিনিট চলে গেছে। তন্নিকে তাড়া দিয়ে আমিও তৈরি হতে চলে গেলাম। না চাইতেও মুখে এক চেলতে হাসি ফুটে উঠল। ভাইটার আমাদের সব দিকেই নজর। সেই বৃষ্টির দিনের ঘটনার পর আজ 2 দিন কেটে গেছে। এই 2 দিন আমি সত্যি অনেক চুপচাপ ছিলাম, সেটাও ভাইয়ার চোখে পড়ে গেছে। নিজের মনে হাসতে হাসতে তৈরি হতে চলে গেলাম। ফুচকার স্টলে মুখোমুখি বসে আছি আমরা। আমার ভীষণ অস্বস্তি লাগছে। আমার বরাবর এনজিও সংস্থা বসেছে, তন্নির বরাবর তায়াং ভাইয়া। আমরা এখন যেই ফুচকার স্টলে বসে আছি সেটা এই বাজারের সবচেয়ে বড় ফুচকার স্টল। আমাদের মতো অনেকেই এখানে রাতের বেলা ফুচকা খেতে চলে আসে। তায়াং ভাইয়া ও এনাজ দুজন মোবাইলে ডুবে আছে। আমিও তন্নি একবার ওদের মুখের দিকে তাকাই, আরেকবার নিজেদের দিকে তাকাই। নিজেদের অসহায় শিশু মনে হচ্ছে। আমাদের পাশের টেবিলে 6 জন ছেলে বসে আড্ডা দিচ্ছে। সারা স্টল ওরাই তুলে ফেলেছে। ওদের দেখে আমার পুরনো কথাগুলো মনে পড়ে গেল। আমরা সব ফ্রেন্ডরা কখনো কফি শপে
ফাস্ট ফুডে কিংবা ফুচকা স্টলে গেলে এরম করতাম। এখন কারোর সাথে তেমন যোগাযোগ হয় না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে সব ভাবছিলাম। তখনই ওই টেবিলের চিকনা দেখতে একটা ছেলে আমার দিকে তাকিয়ে এক চোখ মারলো। আমার রাগ হলো, কিন্তু কিছু না বলে চোখ ফিরিয়ে নিলাম। তন্নি আমাকে ফিসফিস করে বলল, দেখো তো আপু, এরা কি শুরু করেছে? অসহ্য লাগছে। কাদের কথা বলছিস? ওই যে পাশের টেবিলের স্টুপিডদের কথা বলছি। ন্যূনতম ম্যানারও নেই, কি অবস্থা শুরু করছে। টেবিল থাপড়িয়ে বোধহয় আজ আর কিছু রাখবে না। একটু আগে ওই চিকনা কালো চেক শার্ট পরা ছেলেটা আমাকে চোখ মারলো। এগুলো কি সহ্য করা যায় বলো? ওই চিকনাটা আমাকেও চোখ মারছে, শুধু পারিনি উঠে গিয়ে গাল দুটো লাল করতে। ভাইয়াকে কিছু বলিস না, তাহলে এখানে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। সেবার যে আমাদের একটা ছেলে টিজ করেছিল বলে ছেলেটাকে সারা কলেজের সামনে বেল্ট দিয়ে পিটিয়েছিল, তোর মনে আছে? সেই কথা কি ভুলতে পারি? তারপর অনেক দিন আমি ভাইয়াকে যা ভয় পাইছি, তবে ভাইয়ার থেকে কিন্তু অ্যানাস ভাইয়া আরো বেশি রাগি। তন্নির কথা শুনে চোখ দুটো বড় করে বললাম, বলিস কি? কিন্তু এই ছেলেকে দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। অ্যানাস ভাইয়া খুব ঠান্ডা মানুষ, সহজে রাগে না, কিন্তু রেগে গেলে রক্ষা নেই। একবার এক ছেলেকে এমন মার মেরেছিল যে ছেলেটাকে হসপিটালের জরুরি বিভাগে ভর্তি করতে হয়েছে। কেন মেরেছিল? ছেলেটা একটা মেয়ের ওড়না ধরে টান দিয়েছিল। তাহলে একদম ঠিক করেছে। আমাদের ফুসুর ফাসুর করতে শুনে তায়াং ভাইয়া মোবাইলের দিকে তাকিয়ে আমাদেরকে জিজ্ঞেস করলো, ফিসফিস করে কি বলছিস? এত কথা আমদানি করিস কোথা থেকে? সারাক্ষণ শুধু মুখ চলতেই থাকে। তায়াং ভাইয়ার কথা শুনে আমি মুখ ভেঙচি কেটে বললাম, তোরা যেমন সারাক্ষণ মোবাইলের ভেতর ঢুকে যেতে পারিস, তেমনি আমরাও কথা বলতে পারি। এনাজ মোবাইলের থেকে মুখ উঠিয়ে শান্ত চোখে আমার দিকে তাকালো। তার চোখে চোখ পড়তেই বুকটা ধুক করে উঠল। আমি দ্রুত চোখ নামিয়ে ফেললাম। এর চাহনিতে যে আমি ঘায়েল হয়ে যাই তা কি এই ছেলে জানে না? এনাজ মোবাইলটা পকেটে রেখে তায়াং ভাইকে জিজ্ঞেস করলো, কিরে, কতক্ষণ লাগে? এরা কি আজ আমাদের কিছু দেবে না? তন্নি কপাল কুচকে বলল, আপনারাও ফুসকা খাবেন নাকি? তায়াং ভাইয়া বলল, তোরা খাবি আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো নাকি? তোরা তো খাস না ভাইয়া, তাই জিজ্ঞেস করছি। তাই বলে এভাবে উত্তর দিবি? আমি মুখ টিপে হেসে বললাম, ভালোই হয়েছে তন্নি, ওরা আমাদের সাথে অর্ডার করেছে, নয়তো দেখা যেত আমরা খেতাম আর ওরা তাকিয়ে থাকতো। তারপর ওদের নজরে আমাদের পেট ব্যথা শুরু হয়ে যেত। তায়াং ভাইয়া আমার কথা শুনে বলল, অনেকদিন ধরে তুই আমার হাতে মার খাস না নোভা, নিয়মিত কয়েক ডোজ। ইস, এত সোজা নাকি? গায়ে হাত তুলে দেখিস, হাত ভেঙে আর এক হাতে ধরিয়ে দিব। এনাজ গলা ছেড়ে বলল, তায়াং, তোর বোনের আর কিছু না থাকলেও চাপার জোর ভালোই আছে। করে দেখাতে না পারলেও মুখ দিয়ে খই তো ফোটাতে পারে। আমি রাগী চোখে এনাজের দিকে তাকাতেই সে মিষ্টি হেসে স্টলের সাহায্যকারী ছেলেটাকে ডেকে বলল, ভাই আর কতক্ষণ? ছেলেটা সামনে এসে মাথা চুলকে বোকার মতো হেসে বলল, এই তো ভাইয়া হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ছেলেটা কথা শেষ করে 1 মিনিটও দাঁড়ালো না, দ্রুত ভেতরে চলে গেল। ছেলেটার কথা বলার ভঙ্গি দেখে আমার ভীষণ হাসি পেল। হাসলামও, কিন্তু কেউ দেখেনি, কারণ আমাদের 4 জনের মুখেই মাস্ক আছে। খাবার আসার আগে কেউ মাস্ক খুলবো না এমন পণ করে রেখেছি। হঠাৎ করে আমার চোখটা আবারও পাশের টেবিলে চলে গেল। ওই চিকনা ছোকরাটা আবার ফ্লাইং কিস দেখালো। আমি চোখ পাকিয়ে একটা খইয়া ফলামু লুক দিয়ে দ্রুত চোখ ফিরিয়ে নিলাম। এতে ওরা থামলো না, একের পর এক শীষ বাজিয়ে যাচ্ছে। এতে আমিও তন্নি মহাবিরক্ত। এদের সাহস দেখে অবাক হচ্ছি। আমাদের সাথে ওদের থেকে বড় 2টো ছেলে আছে, তারপরে ওরা টিচ করছে। মিনিট 3 মধ্যে আমাদের ফুচকা নিয়ে ছেলেটা ফিরে এলো। আমিও তন্নি মাস্ক খুলে ফুচকা মুখে পড়তেই আবার ওই ছেলেগুলোর উৎপাত শুরু হলো। একজন বলল, আপু একা একা খাবেন, আমাদের একটু দেন। আরেকটা ছেলে সাথে জনকে বলল, দোস্ত, মিষ্টি কালার হিজাবওয়ালি কিন্তু জোস। ব্লু শার্ট পরা আরেকটি ছেলে বলল, আমার কিন্তু আকাশি কালার হিজাব পরা মেয়েটাকে অনেক ভালো লাগছে। আকাশি রঙের হিজাবওয়ালির চোখের ওপর ক্রাশ খাইছি। আমি একবার অসহায় চোখে তায়াং ভাইয়ের দিকে তাকালাম। সে নিশ্চিন্তে ফুচকা মুখে পুড়ছে আর মোবাইলে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। এনাজও একই কাজ করছে। একবার মৃদু স্বরে ভাইয়া বলে ডেকে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম, কিন্তু ফলাফল শূন্য। ছেলেগুলো এবার টেবিলে থাপ্পড় মেরে সবাই একসাথে গান ধরেছে।
আমার এখন কান্না পাচ্ছে। আমাদের কত কিছু বলছে, কিন্তু এনাজ বা তায়াং ভাইয়া কারোর কোনো রিয়াকশন নেই। আমি সত্যি হতাশ হলাম। এবার কিছুটা জোরেই ডাকলাম, তায়াং ভাইয়া বল। জলদি এখান থেকে চলো, আমাদের এখানে ভালো লাগছে না। আমার সাথে তন্নিও সুর মেলালো। তন্নি মুখের রং পাল্টে কড়া গলায় বলল, ভাইয়া আমাদের খাওয়া শেষ, চল উঠি। এনাজ বলল, তোমরা তাহলে বাইরে গিয়ে দাঁড়াও, আমি বিল দিয়ে আসছি। তাই তোর খাওয়া হলে ওদের নিয়ে বাইরে চলে যাস, আমার আসতে একটু দেরি হবে। আচ্ছা তুই যা, ভালো করে বিলটা দিয়ে আসিস, কোনো সমস্যা যাতে না হয়। কথাটা বলে তায়াং ভাইয়া এনাজের দিকে তাকালো। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল, যা আমি বা তনি কেউই বুঝলাম না। তায়াং ভাইয়ার খাওয়া হতেই আমরা বের হয়ে গেলাম। ভাইয়া আমাদের দুজনকে দুটো চকরা আইসক্রিম কিনে দিয়ে আবার মোবাইলে মনোযোগ দিল। আমি খুব মনোযোগ দিয়ে আইসক্রিম খাচ্ছি। হঠাৎ আমার মনে হলো আমি এনাজকে দেখলাম, সাথে তখনকার ওই চিকনা ছেলেটা যে আমাকে ফ্লাইং কিস দেখিয়েছে আর যে বলেছিল চোখের উপর ক্রাশ খেয়েছে, সেই ছেলেটাকে নিয়ে এনাজ উত্তর দিকের দরজা দিয়ে বের হলো। তারপর এনাজ মাঝখানে দাঁড়িয়ে বাকি দুজনের গলাগলি ধরে হাসি মুখে ওদের সাথে কথা বলতে বলতে ভেতরের চিপা গলিতে ঢুকে গেল। মিনিট 5 হয়ে গেছে, কেউ তো বের হয় না। একটু পর দেখলাম এনাজ ছেলে দুটোকে নিয়ে বের হলো। আমার কাছে মনে হলো ছেলে দুটো স্বাভাবিকভাবে হাঁটছে না। একজন তার চোখে হাত দিয়ে রেখেছে, আরেকজন পা টেনে টেনে হাঁটছে। তবে এনাজের মুখে হাসি লেগে আছে। আবছা আলো থাকায় আমার বুঝতে অসুবিধা হলো না। আমি আইসক্রিম হাতে উৎসুক চোখে ওকি ঝুঁকি বেড়ে সব দেখছি। এদিকে আমার আইসক্রিম যে গলে গলে নিচে পড়ছে সেদিকেও আমার খেয়াল নেই। হঠাৎ মাথায় বেশ জোরেই একটা থাপ্পড় পড়ল। আহ শব্দ করে এক হাতে মাথা ধরে পেছনে তাকালাম। তাকিয়ে দেখি তায়াং ভাইয়া মুখটাকে বাংলার 5-এর মতো করে আমার দিকে তাকিয়ে আছে, আর তন্নি খুব মনোযোগ সহকারে আইসক্রিম খাচ্ছে। যদি এখন তৃতীয় বিশ্বযুদ্ধও লেগে যায় তাহলেও বোধহয় ওর কোনো হুঁশ ফিরবে না। তায়াং ভাইয়ার দিকে কটমট চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কিরে পাঠা, মারলি কেন? উকি ঝুঁকি মেরে কি দেখিস? এনজিওর সংস্থা এখনো আসে না কেন? এনজিও সংস্থাকে? এক মিনিট, তুই কি এনআজকে এনজিও সংস্থা বলিস? এতদিনে গাধার বুদ্ধি খুলছে। আমি বিড়বিড় করে কথাটা বললেও বিপদে পড়ে গেলাম, কারণ ভাইয়া শুনে ফেলেছে। তায়াং ভাইয়া হুঙ্কার দিয়ে বলল, এই শাকচুনি, গাধাকে? হ্যাঁ, তোর তো সাহস কম বড় না? আমাকে গাধার আমার জানে জিগার দোস্তকে এনজিও সংস্থা বলিস? কেন, তোর জানি জিগার দোস্ত যে আমায় টিডি পোকা বলে? তুইও তো আমাকে শাকচুনি বলিস, তখন কিছু হয় না, আর আমি বললেই দোষ। তুই এত মনোযোগ দিয়ে ওকি মেরে কি দেখছিস তাই বল। তোকে কেন বলবো? তুই আমাকে মারলি কেন? এমনি মাথা ব্যথা করে কয়েকদিন ধরে, আবার মাথায় থাপ্পড় দিছিস। এখন আমার মাথা ব্যথা উঠলে তোরে খাইয়া ফেলামু কিন্তু। আমাদের কথার মাঝখানে তন্নি আমাদেরকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে, তোমরা ঝগড়া করছো কেন? এটা একটা বাজার, এখানেও তোমরা শুরু করেছ? আমি ঝাঝালো গলায় উত্তর দিলাম, শুরুটা আমি করিনি, তোর ভাই শুরু করেছে। কথা বলতে বলতে আমার চোখ পেছনের দিকে চলে গেল। আবার দেখলাম এনাজ দুটো ছেলে গলাগলি ধরে সেই চিপা গলিতে নিয়ে গেল। আমি ঝগড়া ছেড়ে সেদিকে মন দিলাম। মিনিট 4 পর সে দুটোকে নিয়ে এনাজ হাসতে হাসতে বের হলো, কিন্তু সাথের দুটোর অবস্থা বেশি ভালো না। এই দুটোর পালা শেষ হতেই একইভাবে আরো দুইটাকে নিয়ে গেল। ওরা বের হওয়ার আগে তায়াং ভাইয়া আমাকে বলল, নোভা, তন্নি। হ্যাঁ ভাইয়া বল। আমরা দুজন একসাথে উত্তর দিলাম। ভাইয়া সবগুলো দাঁত বের করে ক্লোজ আপ পেস্টার অ্যাড দিয়ে বলল, একটা ম্যাজিক দেখবি? তন্নি বলল, কি ম্যাজিক ভাইয়া? দেখবি কিনা তাই বল। আমি বললাম, হ্যাঁ দেখবো। তায়াং ভাইয়া এক গালে ভিলেন টাইপের হাসি দিয়ে বলল, ফুচকা স্টলে যে ছেলেগুলো তোদেরকে টিস করেছিল সে ছেলেগুলোকে নিজে এসে একে একে তোদেরকে সালাম দিয়ে তারপর তোদের কাছে মাপ চাইবে। তন্নি নাক মুখ কুচকে ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোরা কিছু না করলে তো আর ওরা এমনি এমনি আসবে না। অ্যানাস ভাইয়া যে ওদের 13টা বাঁচাতে গেছে তা আমি ভালো করেই জানি। তখন তোদের চুপচাপ থাকার ভঙ্গিটাই আমার কাছে ঝড় আসার পূর্বাভাস মনে হয়েছে। যখন তোরা দুজন একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিলি আর তুই বললি ভালো মতো বিল দিয়ে আসিস, তখনই আমি পুরো ক্লিয়ার বুঝে গেছি তোরা ঠান্ডা মাথায় প্ল্যান করে মাঠে নেমেছিস। আর মোবাইলে দুইজন যে একে অপরের সাথে পাশাপাশি বসে চ্যাটিং করছিলি তাও আমি জানি, তোদের আমি ভালো করেই চিনি।
তায়াং ভাইয়া মুচকি হেসে বলল, বাহ, আমাদের তো ভালো চিনে গেছিস। আমি তো অবাকের ওপর অবাক। তন্নি এত কিছু টের পেয়ে গেল আর আমি ঘন্টাও টের পেলাম না। আমি কিছুটা রেগে তন্নিকে বললাম, শয়তান ছেমড়ি, তুই এত কিছু জান আর আমাকে কিছু বললিও না। তোর সাথে কথা নেই, যা ভাগ। আরে নোফা আপু, তুমি আমার উপর রাখছো কেন? তুমি তো ধরতে গেলে এখনো নতুন, এদের সাথে আরো কয়েকদিন থাকো, তুমিও বুঝে যাবে। আমাদের কথা শেষ হওয়ার আগেই ছেলে ছয়টা হুড়মুড় করে আমাদের সামনে এসে একে একে সবাই সুন্দর করে সালাম দিল। চিকনাথ ছোকরাটা হাত জোর করে বলল, আমাকে মাফ করে দাও বোন, আমরা না বুঝে তোমার সাথে অন্যায় করেছি। জীবনে আর কখনো কোনো মেয়েকে টিচ করব না। ওদের এক একটার অবস্থা দেখে আমি আরেক দফা অবাক। এক একজনের মুখে রক্ত জমে আছে, ঠোঁট কেটে রক্ত পড়ছে, চোখ কালা হয়ে গেছে, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। একজন হাত ধরে দাঁড়িয়ে আছে। এদের উপর যে ঝড় গেছে তা তাদের প্রত্যেকটার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি টিপ্পনি কেটে বললাম, তা ভাইয়া আদর যত্ন কেমন করলো? আপ্যায়নের কোনো ত্রুটি হয়নি তো? তন্নি বলল, হয়েছে হয়েছে, এবার যার যার বাসায় যান। এর পরের বার এই ধুলাইয়ের কথা মনে রাখবেন। আর কোনো মেয়ের সাথে দুজন ছেলে দেখলে সাহস দেখিয়ে টিস করতে চায়েন না। কখন আবার 2 থেকে পুরো ক্রিকেট টিম হয়ে যায় তা তো বলা যায় না, তাহলে আবার এই অবস্থা হবে। তায়াং ভাইয়া ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, তা ভাই সকল, খাতিরদারিটা কেমন ছিল? মন পড়ছে তো নাকি? আরো করতে হবে? আমি আরেকটু করব নাকি? তাদের থেকে ব্লু শার্ট পরিহিত ছেলেটা বলল, না ভাই, তার আর দরকার নেই। এই খাতির যত্নেই আমরা শেষ, আরো করলে মরে যাব। তায়াং ভাইয়া একজনের পিঠে চাপড় মারতেই সে আউচ করে চেঁচিয়ে উঠল। তায়াং ভাইয়া বলল, ও সরি ছোট ভাই, শরীরে বোধহয় একটু বেশি লাগছে, সমস্যা নেই, ছ্যাঁচা মার তো। এখন ততটা ব্যথা করবে না, সকালে ঘুমের থেকে উঠে টের পাবে কত ধানে কত চাল। তায়াং ভাইয়া শেষের কথাগুলো আসতে বললেও আমি কিন্তু স্পষ্ট শুনতে পেরেছি। ভাইয়ার কথা বলা শেষ হতে দেরি, ছেলেগুলো পেছনে একবার তাকিয়ে পরিমরি করে ছুট মারতে দেরি নয়। ওদের এরকম ভাবে দৌড়তে দেখে আমি প্রথমে অবাক হলাম, পরে পেছনে তাকিয়ে দেখি এনাজ শার্টের হাতা ফোল্ড করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে। এবার বুঝলাম ছেলেগুলোর দৌড়ানোর রহস্য। শার্টের হাতা ফোল্ড করা শেষ করে চুলগুলো পেছনে সেট করতে করতে তায়াং ভাইয়াকে বলল, কয়েকটা খাতির যত্ন তো আমিই পারি, তুই আবার ইমরান, রায়হান, শাহেদকে কেন ডাকতে গেলি? তুই একা পারবি তা আমি জানি, কিন্তু তোকে যদি 2-1টা দিয়ে বসে তাহলে আমি শেষ, সেই ভয়ে ওদের ডেকে আনলাম। এনাজ ঘেমে নিয়ে একাকার, মাথাও ঘেমে গেছে, টপ টপ করে ঘাম পড়ছে। পকেট থেকে টিস্যু বের করে মুখ মুছে টিস্যুটাকে রাস্তার ওপর পাশে ছুঁড়ে ফেলে দিল। আমি এদের কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝলাম না, কিন্তু মিনিট 2 পর দেখলাম ইমরান হাশমি ভাইয়া, রায়হান ভাইয়া, শাহেদ ভাইয়ার সাথে আরো 2 জন ক্রিকেট ব্যাট স্ট্যাম্প হাতে আমাদের দিকে আসছে। আমাকে দেখে ইমরান হাশমি ভাইয়া রায়হান ভাইয়ের পেছনে লুকোলো। আমি কপাল কুচকিত করে জিজ্ঞেস করলাম, ইমরান হাশমি ভাইয়া আপনারা এখানে কেন? আর এই ক্রিকেট খেলার সরঞ্জাম নিয়ে কি করে? ইমরান হাশমি ভাইয়া হে হে করে হাসতে হাসতে বলল, ক্রিকেট ম্যাচ ছিল, সেখান থেকে ফিরছি, তাই এগুলোর সাথে, তাই না রে রায়হান? রায়হান ভাইয়াকে খোঁচা মেরে তাড়া দিতে রায়হান ভাইয়াও ইমরান হাশমি ভাইয়ার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ একদম ঠিক। তন্নি ধমকের সুরে বলল, ডাহা মিথ্যা কথা, আজকে কোনো ক্রিকেট ম্যাচ ছিল না। যদি কোনো ক্রিকেট ম্যাচ থাকতো তাহলে পৃথিবী উল্টে গেলেও তায়াং ভাইয়া ও অ্যানাস ভাইয়া আমাদের সাথে আসতো না। তারা দুজন যে কিরকম ক্রিকেট পাগল তা আমার থেকে কেউ ভালো জানে না। নিশ্চয়ই ভাইয়া এদেরকে ক্রিকেটের জিনিসপত্র নিয়ে এখানে আসতে বলেছে, যাতে ওই ছেলেগুলোকে সবাই একসাথে মিলে শিক্ষা দিতে পারে। অ্যানাস ভাইয়াকে একা পাঠাবে না বলে মেসেজে তাদেরও ডেকে আনছে। আমি এবার অজ্ঞান হব। এরা তাহলে মোবাইলে এসব করেছে, আর আমি কত কিছু ভেবে ফেলছি। তায়াং ভাইয়া পেছন থেকে তন্নির হিজাবের ওপর খোপা টেনে ধরে বলল, মাতবর হয়ে গেছিস, আমাদের সবকিছু মুখস্থ হয়ে গেছে তোর। কি করি না করি সব দিকে খেয়াল কে দিতে বলে তোকে? ছোট আছিস, ছোটদের মতো থাকবি। 2 আনার মানুষ অথচ নজরদারি 6 আনার। তন্নি ভাইয়ার হাতে থাপ্পড় দিতে দিতে বলল,
ভাইয়া স্যার লাগছে, এগুলো আমার সত্যি মুখস্থ হয়ে গেছে। তাইন ভাইয়া তন্নির খোপা ছেড়ে ইমরান ভাইয়াদের বিদায় জানালো। এবার বোধগম্য হলো সবকিছু। এরা সবাই মিলে ওই 6টাকে আচ্ছা করে শিক্ষা দিয়েছে। ইমরান হাশমি ভাইয়া, রায়হান ভাইয়া, শাহিদ ভাইয়া আমাদের থেকেও বিদায় নিল। প্রত্যেকে তায়াং ভাইয়া ও এনজিও সংস্থাকে জড়িয়ে ধরে উল্টো দিকে পথ ধরল। আমরাও হাঁটতে লাগলাম বাড়ির দিকে। এখান থেকে হেঁটে যেতে 10 মিনিটে বাসায় পৌঁছে যাওয়া যায়। আমরা চুপচাপ হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি মুখ বাঁকিয়ে বললাম,